আয়ন ভাই তাহলে একটা নিউরাল নেটওয়ার্ক বানাই ফেলি। যেহেতু এত কিছু কইরা ফেলছি সেহেতু এখন একটা নিউরাল নেটওয়ার্ক বানায় ফেললে আমার মনে হয় না অত বেশি ক্ষতি হইতে পারে। সো এই ক্ষেত্রে আমরা ডাটাটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এবং ডাটাটাকে স্প্লিটও করে ফেলছি এবং আমাদের একটা নিউরাল নেটওয়ার্ক বানানো উচিত। সেই ক্ষেত্রে গত ভিডিও এবং তার আগের ভিডিও এবং তার আগের ভিডিও এবং তার আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন, কারণ ওগুলাতে আমি থিওরি নিয়ে পেঁচাল পারছি এবং সাথে সাথে আমাদের এই নিউরাল নেটওয়ার্কের ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছি। সো এই ক্ষেত্রে অবশ্যই দেখে আসতে হবে এবং এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ককে তৈরি করব। অ্যান্ড যদি না দেখে থাকেন তাহলে ভাই প্লিজ এখন যান, আমি কিন্তু নাহলে বকা দিব আপনা করে, ঠিক আছে? আমি কিন্তু অনেক বেশি বকা দিই, ভয় করে না মানে। যাই হোক, আমি কি করতেছি রে ভাই, দিন দিন যত যাইতেছে ইউটিউবে যত ভিডিও বানাইতেছি তত আমার এই অবস্থা চলতেছে, কেমন না লাগে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে যেখানে আপনারা জয়েন হইতে পারেন আমার সাথে এরকম পাগলামি করার জন্য, আই গেস। এছাড়া অন্য কিছু তো আমি করি না আমার সার্ভারে, সো আপনারা এডি করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা একটা নিউরাল নেটওয়ার্ককে তৈরি করব। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা আমাদের নিউরাল নেটওয়ার্কের জন্য 3টা হিডেন লেয়ারকে নেব, প্রত্যেকটা হিডেন লেয়ারে 4টা করে পারসেপ্ট্রন নেব এবং হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন আকারে আমরা রেলুকে নিতে পারি। কিন্তু কেল লেগা জানি আমার মনে হলো যে এটারে হুদাই কমপ্লিকেট করা উচিত। একটা ভিডিওই তো পামো আপনার করে বুঝানির লেগা, এর লেগা আমি আরো একটা হিডেন লেয়ারে বাড়ায় দিব অ্যান্ড পারসেপ্ট্রনের পরিমাণ আর একটু বাড়ায় দিব, এক কথায় ডাবল করে দিব। তো এই ক্ষেত্রে এটা আমি ভুলে গেলাম, আমি 4টা হিডেন লেয়ার এবং পারসেপ্ট্রন প্রতি হিডেন লেয়ারে 8টা করে হবে এবং আমি রেলুই ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে অন্য কোনো প্যারা নেওয়ার দরকার নাই। অ্যান্ড আমরা এখন মডেলটাকে তৈরির দিকে যাইতে পারি। সো সবার প্রথম কাজটা হবে আমাদের একটা ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং এটার জন্য আমরা একটা ক্লাসকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। ফ্রম কেরাস ডট মডেলস ইম্পোর্ট করব সিকোয়েন্সিয়াল ক্লাসটাকে। এন্ড আমি এখানে সুন্দরভাবে বানানে ভুল করছি, এটা ঠিকঠাক মতো কাজ করার কথা কোনোভাবেই না। একটু রান করে দেখি, কাজ করে গেলে তো ভালোই হতো, কিন্তু না, কাজ করে নাই, কারণ আমি তাও বানানে ভুল করছি। এন্ড দিই নেই, কেমন না লাগে। এন্ড এখন আমাদের এই ক্লাসটা ইম্পোর্ট হয়ে যাবে এবং এটাই হচ্ছে আমাদের মডেলটাকে ডিফাইন করার ক্লাস। আমরা একটা ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্কে তৈরি করার জন্য এই সিকোয়েন্সিয়াল ক্লাসটাকে ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা আমাদের নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারকে ডিফাইন করে দিতে পারি। আমাদের আরো একটা ক্লাসের দরকার পড়বে যেটার মাধ্যমে আমরা আসলে ডিফাইন করব প্রত্যেকটা লেয়ারকে। সো এই ক্ষেত্রে আমি ফ্রম কেরাস ডট লেয়ার্স মডিউল থেকে ইম্পোর্ট করে নিতে পারি ডেন্স ক্লাসটাকে এবং এটা আসলে ওই ফুললি কানেক্টেড পারসেপ্ট্রন গুলাকে লেয়ার বাই লেয়ার রিপ্রেজেন্ট করবে। সো এই ক্ষেত্রে আমরা এখন এই সেলটাকে রান করে দিব এন্ড আমরা সিকোয়েন্সিয়াল এবং ডেন্স ক্লাসকে ব্যবহার করি একটা নিউরাল নেটওয়ার্ককে তৈরি করে ফেলতে পারি। সো সবার প্রথম কাজটা হবে আমরা সিকোয়েন্সিয়াল ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করব এবং ওইটাকে মডেল নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে ঢুকায় দিলাম, জাস্ট একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম। এন্ড এখন আমরা এই সিকোয়েন্সিয়াল ক্লাসের ভেতরে একটা অ্যারের মাধ্যমে বলে দিতে পারি যে কোন লেয়ারের পর কোন লেয়ারটা হবে এবং আমাদের ইনপুটগুলো কোন লেয়ারের পর কোন লেয়ারে কিভাবে যাবে। সো এই ক্ষেত্রে আমি এই অ্যারের ভেতরে ডেন্স ক্লাসটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমি বলে দিব এটা হচ্ছে আমাদের ফার্স্ট হিডেন লেয়ার। এটার ভেতরে আমাদের বলে দিতে হবে যে কতগুলো পারসেপ্ট্রন থাকবে ওই লেয়ারে। যদি আপনারা ডেন্স ক্লাসের উপরে হোভার করেন তাহলে এখানে অনেকগুলা প্যারামিটারকে আপনারা দেখতে পারবেন। তার ভেতরে গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই দুইটা, ইউনিটস এবং অ্যাক্টিভেশন। ইউনিটস হচ্ছে বোঝানোর জন্য যে ওই লেয়ারে কতগুলো পারসেপ্ট্রন থাকবে এবং অ্যাক্টিভেশন হচ্ছে বোঝানোর জন্য যে ওই লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন কি হবে প্রত্যেকটা পারসেপ্ট্রনের জন্য। সো এই ক্ষেত্রে আমরা প্রথম হিডেন লেয়ারটাকে নিতেছি এবং আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে ভাই ইনপুট লেয়ারটা কেন নিলাম না? এই ক্ষেত্রে আমরা সেফ আছি। গত ভিডিওতেও আমি আপনাদেরকে বলছিলাম যে ইনপুট লেয়ারের প্রসেসিংটা অটোমেটিক্যালি হয় কারণ ইনপুট লেয়ারটাতে কোনো পারসেপ্ট্রন থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের ওইটা ডিফাইন করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টলি হিডেন লেয়ার থেকে শুরু করতে পারি। সো প্রথম হিডেন লেয়ারে আমি 8টা পারসেপ্ট্রনকে চাই এবং অ্যাক্টিভেশন ফাংশনকে আমি সেট করে দিব অ্যাক্টিভেশন আর্গুমেন্টের মাধ্যমে এবং
আমি কোটেশনের ভেতরে লিখে দিতে পারি আমাদের অ্যাক্টিভেশন ফাংশন হবে রেলু, জাস্ট কোটেশনের ভেতরে লিখে দিব এবং তাহলেই কাজ করবে। এবং এই ক্ষেত্রে আমি 8 পাস না করে ইউনিটস ইজ ইকুয়ালস টু 8 দিয়ে দিব, যেন এটা বুঝতে আর একটু সুবিধা হয়। এই কারণে আমি এখন এই লাইনটাকে কপি করে নিব, একটা কমা দিয়ে কপি করে নিই, পেস্ট করে দিব আমাদের সেকেন্ড লেয়ারেও, যেহেতু আমরা সেম কাজটাই করতে চাইতেছি। তারপরের লেয়ারেও এখন আমাদের কাছে 4টা হিডেন লেয়ার চলে আসলো, যেই 4টা হিডেন লেয়ারে আমরা 8টা করে পারসেপ্ট্রনকে দেখতে পারতেছি এবং প্রত্যেকটার অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু। অ্যান্ড দেন ফাইনালি আমাদের আউটপুট লেয়ারটাকে অ্যাড করতে হবে। আমরা যেহেতু রিগ্রেশন ডাটা নিয়ে কাজ করতেছি, সেহেতু আমরা আউটপুট লেয়ারে জাস্ট একটা পারসেপ্ট্রনকে দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ডেন্স ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করব এবং এটার ভেতরে লিখে দিব ইউনিটস ইকুয়ালস টু 1 এবং এটার জন্য কোনো অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটা নিয়ে আমি পরশুর ভিডিওতে কথা বলছি, অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড আমাদের নিউরাল নেটওয়ার্ক ডান। ইজি না জিনিসটা? জাস্ট 2টা ক্লাস সিকোয়েন্সিয়াল মডেলকে তৈরি করতেছি, ওইটার ভেতরে একটা অ্যারেকে পাস করতেছি, অ্যারের ভেতরে বলে দিতেছি যে লেয়ার বাই লেয়ার কতগুলো পারসেপ্ট্রন থাকবে অ্যান্ড প্রত্যেকটা লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন কি হবে। আপনারা অ্যাক্টিভেশন ফাংশন বিভিন্ন জিনিসে চেঞ্জ করে দেখতে পারেন। টেনসরফ্লো অথবা কেরাসের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনারা খুব সুন্দরভাবে পাওয়া যাবেন যে আমরা কি কি অ্যাক্টিভেশন ফাংশনকে এখানে অ্যাড করতে পারি। আপনারা সেগুলো নিজে নিজে করে নিতে পারেন প্র্যাকটিসের খাতিরে অথবা এক্সপেরিমেন্টের খাতিরে। নিউরাল নেটওয়ার্ক আমাদেরকে অনেক বেশি কাস্টমাইজেশনের এবিলিটি দেয়। অ্যান্ড এই ক্ষেত্রে কেরাস লাইব্রেরিটা আমি ব্যবহার করতেছি কারণ হচ্ছে কিছুটা উইয়ার্ড। আমি চাইলে এখানে tensorflow.keras.model ব্যবহার করতে পারতাম, tensorflow.keras models এন্ড সাথে সাথে tensorflow.keras.layers থেকে ইম্পোর্ট করে নিতে পারতাম ডেন্সটাকে। এটাই আসলে অফিসিয়াল ওয়ে যার মাধ্যমে আমাদের সিকোয়েন্সিয়াল ক্লাস এবং ডেন্স ক্লাসটাকে ইম্পোর্ট করা উচিত। আমি এটা করতেছি না কারণ আমি জানি না কেন টেনসরফ্লো এর ডকুমেন্টেশন স্ট্রিংগুলোকে পাইলেন্স ঠিকভাবে ধরতে পারে না। অ্যান্ড এই কারণে আমি কোনো ধরনের রেফারেন্সেস পাই না, কোনো ধরনের ডকুমেন্টেশন সাইড বাই সাইড দেখতে পারি না। হোভার করলেই যেমন এখানে আমি দেখতে পারতাম একটু আগে, কিন্তু এখন আমি দেখতে পারতেছি না, জাস্ট ডিটেক্ট করতেছে না এই কারণে। সো এই ক্ষেত্রে যেহেতু টেনসরফ্লো ইনস্টলেশনের সাথে কেরাস লাইব্রেরিটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি কেরাস লাইব্রেরিটাকেই এখানে ব্যবহার করতেছি tensorflow.keras ব্যবহার না করে। কোনো ডিফারেন্স নাই, সব কিছু সেম টু সেম, এক্স্যাক্টলি সেম টু সেম ওয়েতেই কাজ হবে। উল্টা আমি এখানে কিছু এক্সট্রা উপকারিতাকে পাওয়া যাইতেছি, গরুর রচনার মতো। গরু একটা উপকারী প্রাণী, ওই রকম রেফারেন্সেস একটা উপকারী জিনিস যেটা কোড করার সময় প্রচন্ড পরিমাণে হেল্প করে আমারে। মাঝে মধ্যে আমি ভুলে যাই যে এটার কাম কি আসছিল, সো মাঝে মধ্যে ভিডিওর মাঝখানে আমি জাস্ট হোভার করি, দেখি ও আচ্ছা এটা আমরা করে করতে হয়, তারপরে আমি করে ফেলি। তো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমরা আমাদের নিউরাল নেটওয়ার্কটাকে তৈরি করে ফেলছি। এটাকে রান করে দিব এবং রান করে দেওয়ার সাথে সাথে আমাদের নিউরাল নেটওয়ার্কটা তৈরি হয়ে গেল। এখন নিউরাল নেটওয়ার্ক তৈরি হইলেই লাভ কি ভাই? নিউরাল নেটওয়ার্ক কিভাবে শিখবে ওটা তো আমি এখনো ডিফাইন করিনি। নিউরাল নেটওয়ার্ক শিখবে কিভাবে সেটাও অবশ্যই আমাদের বলে দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, নিউরাল নেটওয়ার্কের লস ক্যালকুলেশনের জন্য আমরা কি ব্যবহার করব এবং অপটিমাইজেশনের জন্য আমরা কি ব্যবহার করব সেটাকে আমরা ডিফাইন করে দিতে চাই। এবং সেটার জন্য আমরা খুব সুন্দরভাবে model.compile এই মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি বলে দিতে পারি যে লস ফাংশন কোনটা হবে, অথবা এটাই হচ্ছে কস্ট ফাংশনটা, যেটা নিয়ে আমি পরশুর ভিডিওতে কথা বলছি আগেন, যে আমাদের একটা কস্ট ফাংশন লাগবে, যেটা কমানোই হচ্ছে আমার নিউরাল নেটওয়ার্কের মেইন উদ্দেশ্য। সো এই ক্ষেত্রে কস্ট ফাংশনের উপরে রিলাই করে যে আপনার মডেলটা কিভাবে শিখবে, এবং বেস্ট ওয়ে হচ্ছে রিগ্রেশন ডাটার জন্য MSE কে সিলেক্ট করে দেওয়া। সো আমি কস্টের ক্ষেত্রে লস আর্গুমেন্টটাকে ব্যবহার করলাম এবং বলে দিলাম যে এটার জন্য MSE ফাংশনটাকে ব্যবহার করো অথবা মিন স্কোয়ার্ড এরর, কারণ এটা বড় ভুলকে পানিশ করবে এবং ছোট ভুলকে কম পানিশ করবে। পানিশমেন্ট তো চলবে ভাই, এটাই হচ্ছে মেইন কথা। এই ক্ষেত্রে আমরা MSE কে চুজ করব এবং এখন আমরা বলে দিব যে ব্যাক প্রপাগেশনের জন্য আমরা কোন অপটিমাইজারটাকে ব্যবহার করতে চাই। সো এই ক্ষেত্রে আমি এখানে অপটিমাইজার আর্গুমেন্টটাকে ব্যবহার করতে পারি। অ্যান্ড আমি যদি কম্পাইলের উপরে হোভার করি তাহলে এখানে দেখতে পারবেন অপটিমাইজার অটোমেটিক্যালি RMS prop নামক একটা অপটিমাইজারে সেট করা আছে। আমরা অপটিমাইজার পাস না করলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে অ্যাডাম অপটিমাইজারটাকে ব্যবহার করব। অ্যান্ড আমার কাজ শেষ। আমি যদি এটাকে রান করে দেই, এখন আমরা
আমাদের মডেলটাকে ট্রেন করা শুরু করতে পারি। এবং মডেল ট্রেনিং এক্স্যাক্টলি সেম টু সেম আগের মতোই। সো আমি এখানে মডেল ডট ফিট নামক একটা মেথডকে পাওয়া যাবো। আমি মডেল ডট গিট লিখছি। ওয়াও। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা ফিটের উপরে যদি হোভার করি তাহলে এখানে দেখতে পারবো দুইটা আর্গুমেন্ট আছে এক্স এবং ওয়াই, তারপরে অনেকগুলো আর্গুমেন্ট আছে এখানে যেগুলো আমরা পাস করতে পারি। অলরাইট, সো এই ক্ষেত্রে আপনাদেরকে সবচেয়ে সিম্পলেস্ট জিনিসগুলো দেখাইতে হবে। এক্স হচ্ছে আমাদের ফিচার সেটের জন্য, সো আমি এখানে এক্স ট্রেনিং সেটটাকে পাঠিয়ে দিব। ওয়াই হচ্ছে আমাদের টার্গেটের জন্য, সো ওয়াই ট্রেন সেটটাকে এখানে পাঠিয়ে দিব। অ্যান্ড আমি এখানে একটা এররকে দেখতে পারতেছি, আমি কি ওয়াই ট্রেন ডিফাইন করিনি। হোয়াট? ও হ্যাঁ, আমি বানানে ভুল করছিলাম গত ভিডিওতে। ভেরি নাইস। ইয়েস, আমি ওয়াই রিয়াইন লিখছি। ওয়াও, আর কি লাগে। অ্যান্ড আমি আবার ট্রেন আইন লিখছি। ওকে, প্রিটি গুড। রিশাদ, ইউ আর ডুইং গ্রেট। অ্যামেজিং প্রোগ্রামার ব্রো। এত ভালো কিভাবে তুমি প্রোগ্রামিং করতে পারো, আমি তো ভাবতেই পারতেছি না, আমার তো মাইন্ড ব্লাস্ট হয়ে যেতেছে। অ্যান্ড এই ক্ষেত্রে অল জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে আমি আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম, খুব সম্ভবত পরশুর ভিডিওতেই আমি কইছিলাম আপনার করে যে ভাই নিউরাল নেটওয়ার্ক ইটারেটিভ ওয়েতে শিখে। সো এই ক্ষেত্রে আমরা এই ইটারেশন কতগুলা হবে বুঝানোর জন্য আরেকটা আর্গুমেন্টকে পাস করতে পারি, যেটার নাম হচ্ছে ইপক্স। অ্যান্ড আমি এটার কাহিনী বলতেছি, কিন্তু আমি এখানে ইপক্স নামক আর্গুমেন্টটাকে পাস করে দিব এবং এটা আসলে ডিফাইন করবে যে আমাদের নিউরাল নেটওয়ার্কের ট্রেনিং প্রসেসটা কতবার চলবে অথবা কতগুলো স্টেপে আমার নিউরাল নেটওয়ার্কটা শিখবে। অ্যান্ড এই ক্ষেত্রে আমি ইপক্স ইকুয়ালস টু মাঝে মধ্যেই 1000 দিতে পছন্দ করি। অনেকে 100 দিতে পছন্দ করে, কিন্তু আমি 1000 দিতে পছন্দ করি, কারণ আপনার ওটা পরে কইতাছি। জাস্ট 1000 স্টেপে আমার নিউরাল নেটওয়ার্কটা প্যাটার্নগুলোকে শেখার চেষ্টা করবে। অ্যান্ড আমি এখানে ফুল প্রসেসটাকে দেখতে চাই, স্টেপ বাই স্টেপ আমার মডেলটা আসলে শিখতেছে কিনা সেটা আমি দেখতে চাই। এবং সেটার জন্য আমি ভার্বোস আর্গুমেন্টটাকে পাস করতে পারি। ভার্বোস আর্গুমেন্টটা 1 থেকে 3 পর্যন্ত যাইতে পারে। আপনি যত ভ্যালু বাড়াবেন আপনার আউটপুট তত কমতে থাকবে। সো এই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম আউটপুটে দেখতে পছন্দ করি। এই ক্ষেত্রে আমি 1 সেট করে দিলাম। এতে করে আমি যখন এই সেলটাকে রান করব, সাথে সাথে আমাদের মডেলটা ট্রেনিং শুরু করবে। অ্যান্ড আমরা আউটপুটে দেখতে পারবো প্রতি স্টেপ বাই স্টেপ আমাদের মডেলটা শিখতেছে কিনা। সো খুব সুন্দরভাবে আমি আমার নোটবুকটাকে রিস্টার্ট করব অ্যান্ড রান অল বাটনে প্রেস করে দিব এবং অপেক্ষা করব এই সেলটা রান হওয়ার জন্য। অ্যান্ড কোনো এরর টেরর জানি না হয় ভাই, প্লিজ। অ্যান্ড শুরু হয়ে গেছে। লুক এট দিস। কত দ্রুত কাজ করতেছে। আমি দেখি স্ক্রলেবল এলিমেন্টে যদি আমি ক্লিক করতে পারি, আমার মনে হয় না আমি ক্লিক করতে পারবো। হোয়াট দা। এন্ড ওকে বাই, অলরাইট। সো এই ক্ষেত্রে ওইটাছে কিছু একটা, আমি ক্লিক করতে পারতেছি না, কেমনটা লাগে। ওয়েট করি 1000 ইপক পর্যন্ত রান হয়ে যাক, এরপরেই ক্লিক করি, কি আর করার আছে। অ্যান্ড 1000 ইপক পর্যন্ত ড্রেন হয়ে গেছে, তার মানে 1000 স্টেপসে আমার মডেলটা শেখার চেষ্টা করছে এবং আমি পুরোটাকে দেখতে পারি। আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন স্ক্রলেবল এলিমেন্ট নামে, ওইটার উপরে ক্লিক করলেই আপনারা পুরো আউটপুটটাকে এখানে দেখতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি একেবারে উপরে চলে আসবো এবং উপরে চলে আসার পর আমি এখান থেকে কিছুই বুঝতে পারতেছি না যে এখানে কি হইতেছে। সো আমি একেবারে উপরে চলে এসে আপনাদেরকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে এখানে কি হইতেছে। আমরা প্রত্যেকটা ইপোকে আমাদের মডেলটা কিভাবে শিখতেছে অথবা শিখতেছে কিনা পুরো প্রোগ্রেসটাকে দেখতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদেরকে বলা হইতেছে যে আমাদের ওই ইপোকটার প্রোগ্রেসটা কতটুকু। মাঝে মাঝে আপনারা এরকম ওয়ার্নিং মেসেজেস দেখতে পারেন, যেগুলো হচ্ছে জাস্ট জিপিউর ওয়ার্নিং মেসেজ, এগুলা দিয়ে কিচ্ছু আসে যায় না। টেনসরফ্লো এগুলা নিজেরা ফিগার আউট করে নিবে, সো জাস্ট ইগনোর দেম। অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা প্রোগ্রেসটাকে দেখতে পারবেন, তারপর দেখতে পারবেন যে ট্রেনিং প্রসেসটা কতক্ষণ চলছে এবং পার স্টেপে কতটুকু সময় পার হয়েছে। আপনার মডেলের লার্নিং প্রসেসকে প্রত্যেকটা ইপকেই কিছু স্টেপসে ভাগ করা হবে। এই ক্ষেত্রে আমার মডেলটার জন্য প্রত্যেকটা ইপকে 25 ভাগে ভাগ করা হয়েছে অথবা 25 স্টেপে ভাগ করা হয়েছে এবং প্রতি স্টেপে 1 মিলি সেকেন্ড করে সময় লাগছে। দ্যাট ইজ প্রিটি ফাস্ট। এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা ইপকে কস্ট কতটুকু সেটাকে দেখতে পারতেছি। সো
একটু বুঝার চেষ্টা করি যে আমাদের লস কি আসলে কমতেছে কিনা। অনেক বড় একটা ভ্যালু দিয়ে শুরু হয়েছে এবং আমরা যদি একটু নিচে আসি এবং হ্যাঁ, দেখতে পারবো যে আমাদের কস্ট আসলেই কমা শুরু করছে এবং কমতে, কমতে অনেকই কইমা গেছে। তারপরে আরো কমছে এবং কমতে অনেক কমার পর এক জায়গাতে যেয়ে মনে হয় স্থির হয়ে গেছে এবং এই ক্ষেত্রে অলমোস্ট ৩০০ ইপকের কাছাকাছি আইসা আমার মনে হয় যে শেখাটা এখানে স্টপ হয়ে গেছে। কিন্তু এভাবে ভ্যালু দেখে জিনিসপাতি করাটা প্রচন্ড টাফ একটা জিনিস, রাইট? কোনোভাবেই এগুলো আমাদেরকে অত বেশি সাহায্য করতে পারে না। সো আমরা এখন কি করব? এটা তো নর্মাল আউটপুট। এগুলো অন্য কোথাও যদি সেভ হওয়া থাকতো তাইলে তো ভালোই হইতো, তাই না? হ্যাঁ ভাই, সেভ হয়ে থাকে। TensorFlow ইজ আ ভেরি ওয়েল বিল্ড লাইব্রেরি অ্যান্ড ইন দ্যাট কেস এটা আমাদের জন্য অলমোস্ট সবকিছুই স্টোর করে রাখবে। সো আমি মডেল ডট হিস্টোরি নামক একটা অ্যাট্রিবিউটকে পাই যেটার ভেতরে আমার ট্রেনিং এর ফুল হিস্টোরিটা স্টোর হয়ে থাকবে। অ্যান্ড এই ক্ষেত্রে আমি মডেল ডট হিস্টোরি এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমাদের পুরো লসটাকে দেখতে পারি এবং এটা একটা ডিকশনারি আকারে থাকবে। আমরা হিস্টোরির ভেতরে লসকে দেখতে পারতেছি এবং লসের ভেতরে একটা অ্যারে আছে যেটা প্রত্যেকটা ইফ পকে লস ফাংশনকে স্টোর করে রাখছে। আমি লস ফাংশন বলছি, লস ভ্যালুকে স্টোর করে রাখছে অথবা কস্টটাকে স্টোর করে রাখছে। সো এই ক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করব কিছু ভিজুয়ালাইজেশনের জন্য। মোস্ট অফ দ্য টাইম এমন অনেকগুলা ইপকের জন্য ভিজুয়ালাইজ করাটা বেটার হয়, কোনো একটা মডেল ঠিকঠাকভাবে শিখতেছে কিনা সেটা বুঝার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমি আমাদের এই মডেল ডট হিস্টোরিকে একটা ডাটা ফ্রেমে রূপান্তর করে নিতে পারি, যেটার নাম দিব আমি কস্ট আন্ডারস্কোর ডাটা ফ্রেম ইজ ইকুয়ালস টু পিডি ডট ডাটা ফ্রেম প্লাসটা, এবং ওইটার ভেতরে আমি জাস্ট ডাইরেক্টলি মডেল ডট হিস্টোরিটাকে পাঠিয়ে দিতে পারি। অ্যান্ড এতে করে আমার কস্ট ভ্যালুগুলো একটা ডাটা ফ্রেমে রূপান্তরিত হয়ে যাবে। আমি যদি দেখি তাহলে এখানে কস্ট ডিএফ ডট হেড মেথডটাকে ব্যবহার করতে পারি, রান করে দেব। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা লস ভ্যালু খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। অ্যান্ড আমরা জাস্ট এখন কস্ট আন্ডারস্কোর ডিএফ থেকে প্লট নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি যেটা আমাদের জন্য সুন্দর করে একটা লাইন প্লটকে ড্র করে দিবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন আমাদের নিউরাল নেটওয়ার্কের কস্ট অনেক উঁচা থেকে শুরু হয়েছিল, তারপরে খুব দ্রুতই অনেক ড্রপ করছে, তারপরে আরো আস্তে আস্তে ড্রপ করছে এবং দেন ফাইনালি শিথিল হয়ে গেছে। এবং আমরা 1000 ইপক পর্যন্ত এটা দেখার চেষ্টা করছি, কিন্তু আমরা যদি এটাকে 200 ইপক পর্যন্ত নিতাম তাহলেই কিন্তু কাজ হয়ে যেত, কারণ এরপরে আর মনে হইতেছে শিখতেছে না, আর কস্ট কমতেছে না। সো এই ক্ষেত্রে আমরা 200 পর্যন্ত রাখলে আমার মনে হয় যে আমার মডেলের মেইন পিকচারটা আমরা দেখতে পারবো। সো এটার জন্য আমি কি করব, আমি একেবারে উপরে চলে আসব। এই জিনিসটা মাঝে মধ্যে আমার করতে ভাল লাগে যে ভাই জাস্ট ফিক্স করা। মাঝে মধ্যে এরকম হয় আপনি কত ইপক নেবেন সেটা আপনি বুঝতে পারেন না। সো এই ক্ষেত্রে একটু বেশি বাড়ায়া ইপক নিয়ে নেন অ্যান্ড তারপরে আপনি ওই গ্রাফটা দেখে বুঝে নেন যে কোন পর্যন্ত আপনার নিউরাল নেটওয়ার্কটা আসলেই শিখছে। ওইটাকেই নতুন ইপক আকারে ব্যবহার করবেন এবং তারপর আপনার পুরো নোটবুকটাকে আরেকবার রান করে দিবেন, তাহলে আপনি আসলে জেনুইন পিকচারটাকে ওখানে দেখতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি আমার নোটবুকটাকে পুনরায় রান করে দিব অ্যান্ড আমাদের মডেলটা আরেকবার ট্রেন হয়ে যাবে 200 পর্যন্ত। লেটস সি 200 পর্যন্ত ট্রেন হইতে কতক্ষণ সময় লাগে। খুব দ্রুতই ট্রেন হয়, আসলে অত স্লো না কোনোভাবে। এবং যদি আপনারা লক্ষ্য করেন ভ্যালুগুলো খুব সুন্দরভাবে এখানে কমতেছে অ্যান্ড 200 পর্যন্ত হয়ে গেছে। এবং হয়ে যাওয়ার পর আমরা একেবারে যদি নিচে চলে আসি তাহলে আমরা এখন আমাদের মডেলের প্রগ্রেসটাকে দেখতে পারবো। এবং যদি আপনারা লক্ষ্য করেন 25 নাম্বার ইপক পর্যন্তই কিন্তু আসলে আমাদের নিউরাল নেটওয়ার্কটা অনেক দ্রুত শিখছে। তারপরে আস্তে আস্তে এটা অল্প অল্প করে শিখতে থাকে এবং তারপরে এটা অল্প অল্প করে শিখতেছে অ্যান্ড দেন ফাইনালি 125 থেকে 150-এর কাছাকাছি টাইমে এটা আসলে আর শিখতে পারতেছে না, তার মানে প্যাটার্ন আর ধরতে পারতেছে না। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের লিমিটটা এই পর্যন্তই হইতে পারে। অ্যান্ড যেহেতু লিমিটটা এই পর্যন্ত হইতে পারে সেহেতু আমাদের এখন আমাদের নিউরাল নেটওয়ার্কটাকে ইভ্যালুয়েট করে নেওয়া উচিত। অ্যান্ড এটা আমি পরের ভিডিওতে করব। ইভ্যালুয়েশন করা ঠিক আগের মতোই হবে, সবকিছু আগের মতোই হবে,
কোনো কিছু ডিফারেন্ট নেই। জাস্ট আমরা এক্সট্রা একটা মেথডকে পাই যেটার মাধ্যমে আমরা কোনো কিছুকে ইভ্যালুয়েট করতে পারি, কিন্তু ইভ্যালুয়েশন করলেই তো হবে না, আরো অনেক কাহিনী আছে। তো এই ক্ষেত্রে সেই সকল জিনিসপাতি নিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। গত ভিডিওতে আমি এই কথাটা কইছিলাম যে পরের ভিডিওটা খুব সম্ভবত এই সিরিজের শেষ ভিডিও হইতে যেতেছে। এই ভিডিওতেও কোনো ভাই পরের ভিডিওটা খুব সম্ভবত এই সিরিজের শেষ ভিডিও হইতে যেতেছে। দেখা যাক শেষ ভিডিও হয় কিনা, মোস্ট প্রবাবলি। সো পরের ভিডিওতে কথা হবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। জায়গা